অনলাইনে রিটার্ন জমা বাড়ায় আশাবাদী কর কর্মকর্তারা। 1 মাস সময় পাওয়ায় নভেম্বরের শেষে কমেছে চাপ। ঢাকায় পাবলিক টয়লেটের সংকটের ঝুঁকিতে জনস্বাস্থ্য, টাকা দিয়ে পরিচালনার মডেলেও পরিবর্তন আনার দাবি। অপরিকল্পিত ড্রেজিংয়ে 2.5 বছরেও চালু হয়নি জামালপুরের ফেরিঘাট টার্মিনাল। দুর্ভোগ লাঘবে সচলের দাবি। এবং দেশের ক্রীড়াঙ্গনে রাজনৈতিক পরিবর্তনের ছোঁয়া। ফেডারেশনের কমিটিতে শিক্ষার্থী প্রতিনিধি, খেলাকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার আশা। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। অনলাইনে রিটার্ন জমা বাড়ায় আশাবাদী কর কর্মকর্তারা। এনবিআর বলছে অনলাইন রিটার্নে অভ্যস্ত হলে টিআইএন জমার ব্যবধান কমবে। এদিকে জরিমানাহীন রিটার্ন জমার সময় আরও 1 মাস বাড়ায় অন্যান্য বছরের তুলনায় এবারের নভেম্বরের শেষের দিকে এসেও চাপ কমেছে। বিস্তারিত মাজহার মাহবুবের প্রতিবেদনে। গত 22 অক্টোবর ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশনের সব সরকারি কর্মকর্তা ও কর্মচারী ও দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর এবং বেশ কিছু বহুজাতিক কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করে রাজস্ব বোর্ড। এনবিআর বলছে এতে এসব অঞ্চল ও প্রতিষ্ঠানের অন্তত 12 লাখের বেশি রিটার্ন জমা পড়বে শুধুমাত্র অনলাইনেই। 24 নভেম্বর পর্যন্ত অনলাইনে নিবন্ধন করেছেন 12.5 লাখ গ্রাহক। এর মধ্যে ই রিটার্ন জমা পড়েছে 5 লাখেরও বেশি, যা 2023-24 অর্থ বছরে একই সময়ে ছিল 2,17,000। তবে অনলাইনে রিটার্ন বাড়লেও এ সময়ের মধ্যে মোট রিটার্ন 15 লাখ অতিক্রম করেছে, যা গত বছরের তুলনায় খুব একটা বেশি নয়। এরই মধ্যে প্রতি বছরের মতোই এবারও বিনা জরিমানায় রিটার্ন দাখিলের সময় প্রথম ধাপে বেড়েছে 31 ডিসেম্বর পর্যন্ত। তবে অন্যান্য বছরগুলোতে নভেম্বরের শেষ মুহূর্তে সময় বাড়ালেও এবার প্রায় 2 সপ্তাহ আগেই সময় বাড়ানোর ঘোষণায় মাস শেষেও সার্কেলগুলোতে ভিড় নেই বলছেন কর কর্মকর্তারা। শেষের 15 দিন আমাদের চাপটা থাকে, আমরা সার্ভিসটা লোকবল জনবল নিয়োগ শেষের 15 দিনে বেশি রাখি। সময় বৃদ্ধির কারণে যারা করদাতা ইটিআইএন ইতিমধ্যে নিয়েছেন তারা সকলেই আয়কর রিটার্ন দাখিলে সচেষ্ট হবেন এবং এই 31 ডিসেম্বরের ভিতর আয়কর রিটার্ন দাখিল না করিলে আপনাকে জরিমানা দিতে হবে। কর কমিশনাররা বলছেন সময় বাড়ানোর কারণে গত বছরের তুলনায় এবার নভেম্বরের শেষে চাপ কমলেও রিটার্ন সংখ্যা বাড়বে বলে প্রত্যাশা তাদের। তবে অনলাইনে ও সার্কেল অফিসে জরিমানাহীন রিটার্ন জমার সময় বাড়ালেও 30 নভেম্বরের পর কর অঞ্চলের বিশেষ আয়োজন চলবে কিনা আসেনি সে সিদ্ধান্ত। প্রত্যেকটা জোনেও এটা অনলাইনে মানুষ আগ্রহ প্রকাশ করছে। কোনো সমস্যা হলে সাথে সাথে আমাদের ওখানে সাপোর্ট স্টাফ আছে, টেকনিক্যাল এক্সপার্ট যারা আছে তারা এটা সহযোগিতা করছে তাদেরকে কিভাবে হেল্প করা যায় এবং তারা এটা ভালোই আমরা রেসপন্স পাচ্ছি। প্রাথমিকভাবে আমাদের মেলা নভেম্বর পর্যন্ত আছে, এর পরবর্তীতে সিদ্ধান্ত জাতীয় রাজস্ব বোর্ড থেকে জানানো হবে। 2023-24 করবর্ষে দেশের ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার ছিল কোটির কাছাকাছি আর রিটার্ন জমা পড়েছিল 43 লাখ। চলতি করবর্ষে টিআইএন সংখ্যা ছাড়িয়েছে 1,07,00,000। এনবিআর বলছে অনলাইনে রিটার্ন অভ্যস্ত করতে পারলে কমে আসবে এ পার্থক্য। আগামী 2 বছরের মধ্যে সব রিটার্নদাতাদের অনলাইনে নিয়ে আসার পরিকল্পনা সংস্থাটির। মাজহার মাহবুব, এখন ঢাকা। ঢাকার বাসযোগ্যতা কমে আসার অন্যতম কারণ গণশৌচাগার বা পাবলিক টয়লেটের তীব্র সংকট। হাতে গোনা যেসব পাবলিক টয়লেট রয়েছে তাও পরিণত হয়েছে ব্যবসা কেন্দ্রে বা পরিচালিত হয় ব্যবসা কেন্দ্র হিসেবে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি রোগবালাই ডালপালা মেলছে আর ঝুঁকিতে পড়ছে সাধারণ মানুষ। নগর পরিকল্পনাবিদরা বলছেন টাকা দিয়ে টয়লেট পরিচালনা করার যে ঘটনা সেটা বিরলতম, আর তাই এই মডেলে আনতে হবে পরিবর্তন। তানজিম শাফিনের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবু বকর মুন। ঝুঁকি নিয়ে রাস্তার কিনার ধরে চলছেন বেশিরভাগ পথচারী, কারণ ঢাকার অন্যতম প্রবেশমুখ গাবতলী বাস টার্মিনালের সামনে এই চওড়া ফুটপাতটি প্রায় পুরোটাই ভিজে আছে মানুষের মূত্রে, যা থেকে ঝাঝালো ও কটু গন্ধে পেট গুলিয়ে আসে। এখানে
দাঁড়ানোর কোনো উপক্রম নেই। এমন নাগরিক সংকটে কতটুকু সোচ্চার রাজধানী? আন্তনগর এ টার্মিনালের ভেতরেও নেই স্বাগত জানানোর পরিবেশ। কেউ এখানে অপেক্ষায় থাকে না কারোর জন্য, বরং ডানে বামে না দেখেই সেরে নেয় জরুরি কাজ। যেন পুরো টার্মিনালটি এক প্রক্ষালন ময়দান। কোনো কথাই তো কাজ হইতে না, সবাই যার মন মতো করেছে যায়। আমাদের ভাত খেতে দুর্গন্ধ, ভাত বেচা চলা ফেরা সবই তো সমস্যা। ময়লা আবর্জনা পানি জমা থাকে, মুতের পানির উপর মানুষের লড়াচড়া করে। আমরা যখন গাড়ি পার্কিং করি আমরা নিজেরাও এখানে টিকতে পারি না। 2টা পাবলিক টয়লেট আছে, ওখানে গেলে হয়তো স্টাফদেরও সমস্যা হয়, গেলে 5 টাকা করে নেয়। জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক সংস্থা ইউএনপিপির তথ্যে মহানগরী ঢাকায় 2,39,00,000 মানুষের বাস, যেখানে 2/3 মানুষই প্রতিদিন ঘরের বাইরে যাচ্ছেন। তবে তাদের জন্য 2 সিটি কর্পোরেশন মিলিয়ে পাবলিক টয়লেট আছে মাত্র 167টি। অর্থাৎ নগরীতে চলাচল করেন এমন প্রায় 1.25 লাখ মানুষের জন্য পাবলিক টয়লেট আছে একটি। গণশৌচাগারের তীব্র সংকটে বেগ চেপে রাখার অভ্যাস করেছেন অনেকে, আর বাকিরা চক্ষু লজ্জা এড়িয়ে খোলা আকাশের নিচে সাড়া দিতে বাধ্য হচ্ছেন। অ্যাভেলেবেল আপনি পান যে আপনার অপশন আছে, আপনি অবভিয়াসলি তার সেকেন্ড অপশন আপনি চুজ করবেন না। বিব্রত করো এবং এটার জন্য উদ্যোগ নেওয়া খুবই জরুরি। পাবলিক টয়লেট সংকটে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন কর্মজীবী ও নারী শিক্ষার্থীরা। বিড়ম্বনা এড়াতে তাদের অনেকেই নিয়েছেন অপর্যাপ্ত পানি পানের কৌশল, আছেন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। বাইরে যায় কোনো প্রকার পানি বা ফুড না গ্রহণ করার জন্য, কারণ আমরা আমাদের আশেপাশে এত এটিএম বুথ দেখি, কিন্তু কোনো টয়লেট, পাবলিক টয়লেট বা পাবলিক ওয়াশরুম আপনি দেখবেন না। ঢাকা শহরে যতগুলো আমি যেখানে গিয়েছি পাবলিক টয়লেট দেখেছি, সেটা আসলে মেয়েদের ব্যবহারের জন্য উপযোগী না এবং চেপে থাকা থেকে অনেক সময় শারীরিক অনেক সমস্যা হয়ে যাচ্ছে। শপিং সেন্টার খুঁজতে হয় বা রেস্টুরেন্ট খুঁজতে হয়, তারপর দেখা যায় অনেক রাত হলে তো সেটা পাওয়াও যায় না। মোবাইল টয়লেট সহ 114টি পাবলিক টয়লেট আছে ঢাকা উত্তর সিটিতে, যার 74টি সরাসরি উত্তর সিটি কর্পোরেশন ও সরকারিভাবে নির্মিত ও পরিচালিত। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হালনাগাদে 70টি গণশৌচাগার থাকলেও এর মধ্যে বন্ধ ও ব্যবহার অনুপযোগী হওয়ায় পরিত্যক্ত অনেকগুলো। গত 1 দশকে সাজেদা ফাউন্ডেশন, ওয়াটার এইড, স্পেস, ভূমিজ, আরবানের মতো বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা বেশ কিছু টয়লেট নির্মাণ করে, যেখানে রয়েছে নারী, পুরুষ ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য আলাদা ব্যবস্থা, আছে সিসিটিভি ক্যামেরা ও লাগেজ রাখার মতো বেশ কিছু সুবিধাও। রাজধানী সহ সারা দেশে পাবলিক টয়লেট ব্যবহারে আরেকটি বাধা ব্যবহার ফি, কারণ এগুলো ব্যবহারে গুনতে হয় অন্তত 5 থেকে 10 টাকা। এছাড়া ইজারা ও সমিতির মাধ্যমে পরিচালিত অনেক পাবলিক টয়লেট পরিণত হয়েছে ব্যবসা কেন্দ্রে। কোথাও শৌচাগারের জন্য বরাদ্দ পানি বিক্রি করে দেওয়া হয়, আবার কোথাও বা ব্যবহার করা হয় বিভিন্ন পণ্যের স্টোর রুম হিসেবে। এদের কাগজ দেখা যায় 5 টাকা, কিন্তু ওরা নেয় 10 টাকা। ঢাকা শহরে সবচেয়ে বেশি কিন্তু পাবলিক টয়লেটই কিন্তু হয়, আর পাবলিক টয়লেটগুলো বেশিরভাগ কিন্তু ক্লিয়ার থাকে না। 5-10 টাকা করে ওরা নিয়ে যায়, গাড়ি পরিষ্কার করে গাড়িওয়ালারা আর কি। মাঝে মধ্যে একটু যদি শর্ট পড়ে 1 বালতি আমরা একটু নেই, নিয়ে একটু গাড়ি টিপ গেত আছে টান দিয়ে দিই। এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে, পাবলিক টয়লেট পরিচালনায় ইজারাদারদের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায় সহ অনিয়মের অভিযোগ পাওয়া গেলে অপসারণ করা হবে। আর লোকবল ঘাটতি পূরণ হলে সরাসরি পরিচালনার দায়িত্ব নেবে সিটি কর্পোরেশন নিজেই। মোস্ট অফ দ্য পাবলিক টয়লেটস কিন্তু বিভিন্ন সংস্থা, এনজিওর মাধ্যমে পরিচালিত হয়। তাদের সাথে আমাদের একটা চুক্তি হয় এবং সেখানে স্পেসিফিকেশন দেওয়া থাকে, কত টাকা মূল্য, কত টাকা দর হবে, কি করতে হবে তাদেরকে। শর্ত ভঙ্গ করলে যা করতে হয়, যে ডিসিপ্লিনারি অ্যাকশন, সেটা অবশ্যই আমরা নেব। ড্রেনেজ সার্কেলের জনবল নিয়োগ হলে মোস্ট অফ দ্য টয়লেটস আমরাই পরিচালনা করব, তখন যে অভিযোগগুলো আছে সেটাকে আরও ভালোভাবে টেক কেয়ার করা আমাদের সম্ভব হবে। তবে আপাতত গণশৌচাগার সংকট মাথায় নিয়ে ঢাকার জনস্বাস্থ্য ঝুঁকি বেড়ে চলেছে। বাড়ছে ইউরিন ইনফেকশন, কিডনি বিকল আর রেচনতন্ত্রের জটিল রোগ আক্রান্তের সংখ্যা। চেপে যদি ধরে রাখে, প্রস্রাবের থলিতে অনেক প্রস্রাব থাকে, তাহলে মাংসপেশিগুলো সবসময় প্রসারিত অবস্থায় থাকে। পরবর্তীতে দেখা যায় তার সংকুচিত হওয়ার যে শক্তি, সে তীব্রতা স্বাভাবিক অবস্থায় আর আসে না, প্রসারিত থাকে। এবং সেই সমস্ত ক্ষেত্রে প্রস্রাব করার পরেও দেখা গেল যে তাদের প্রস্রাব যথেষ্ট পরিমাণে জমা থাকে, যেটাও তার পরবর্তীতে পাথর হওয়া, ইনফেকশন হওয়া, কিডনি নষ্ট হওয়ার একটা বড় কারণ হতে পারে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, টাকা নিয়ে পাবলিক টয়লেট পরিচালনা বিশ্বে বিরল। প্রচলিত এই মডেল থেকে বের হতে হবে সিটি কর্পোরেশনকে। জনবহুল ঢাকায় প্রতি 400 মিটার এলাকায় অন্তত একটি ও নগরীতে
6 থেকে 700 পাবলিক টয়লেট থাকা আবশ্যক বলে মনে করেন এই পরিকল্পনাবিদ। জনস্বাস্থ্যের প্রতিবিধান করা কিন্তু আমাদের সংবিধানে রাষ্ট্রকে দায় দায়িত্ব দিয়েছে, এবং সিটি কর্পোরেশনের স্থানীয় সরকার আইন সেখানেও কিন্তু জনস্বাস্থ্যের দায় দায়িত্ব কর্পোরেশনকে দেওয়া হয়েছে। এই জন্যই প্রতিটি মানুষ যার জরুরি প্রয়োজনে পাবলিক টয়লেটে যাওয়াটা জরুরি অধিকার, এবং বিশ্বে বাংলাদেশের মতো এমন নাই যে পাবলিক টয়লেট দিলেই মনে হয় যে সেটা মেনটেন্যান্সের টাকা কর্পোরেশন নাই, কারণ আপনি তো কর্পোরেশন ট্যাক্স নিচ্ছেন, তাহলে কেন মানুষের কাছ থেকে টাকাটা নিতে হবে? যেই শহরে মেট্রো রেল আছে সেই শহরে পাবলিক টয়লেট নাই কেন, এই গল্পটা অচল গল্প। সরকার বড় সমস্যা নিয়ে চিন্তিত, কিন্তু জনগণের পাবলিক টয়লেট সমস্যা মনে হয় ছোট সমস্যা, কিন্তু তার চেয়ে বড় সমস্যা কিন্তু কিছু নাই। নগর পরিকল্পনাবিদদের পরামর্শ, নগরের মসজিদ, রেস্টুরেন্ট, পাম্পের টয়লেটগুলো ব্যবহার বিধি তৈরি করে জনগণের জন্য উন্মুক্ত করার। পাবলিক টয়লেট ব্যবহারকারীদের আহ্বান, নিজে যেমন চাই ব্যবহারের পর অন্যের জন্য তেমনই পরিচ্ছন্ন রাখতে। তানজিম শাফিন, এখন, ঢাকা। জামালপুরে 175 কোটি টাকা ব্যয়ে নির্মিত ফেরিঘাট টার্মিনাল অচল অবস্থায় পড়ে রয়েছে। কেন এই অচল অবস্থা, সে প্রশ্ন যদি করি তাহলে তার উত্তরে পাওয়া যাবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের অপরিকল্পিত ড্রেজিং এর কারণেই নব্যতার সংকটে 2.5 বছরেও চালু করা সম্ভব হয়নি এই ফেরি চলাচল। এই নৌপথে চলাচলকারীরা ইঞ্জিন চালিত নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে যমুনা নদী পার হচ্ছেন। দুর্ভোগ লাঘবে ফেরি চালু করে টার্মিনালটি সচল করার দাবি জানিয়ে যাচ্ছেন স্থানীয়রা। বিস্তারিত জানাচ্ছেন জুয়েল রানা। 2001 সালে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু চালুর পর জামালপুরের বাহাদুরাবাদ ঘাট থেকে গাইবান্ধার বালাসীঘাট পর্যন্ত বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। নদীর দুই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবিতে আবারও এই নৌপথে ফেরি সার্ভিস চালুর উদ্যোগ নেয় BIWTA। 2018 সালে দুপারে নৌ টার্মিনাল নির্মাণ শুরু হয়ে প্রকল্পের কাজ শেষ হয় 2021 সালের জুনে। 175 কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটির উদ্বোধন করা হয় 2022 সালের 9 এপ্রিল। তবে পরিকল্পিতভাবে ড্রেজিং না করায় 26 কিলোমিটার এই নৌপথে 2.5 বছরেও শুরু হয়নি ফেরি চলাচল। তাই ঝুঁকি নিয়ে ইঞ্জিন চালিত নৌকায় প্রতিদিন কয়েক হাজার যাত্রী দীর্ঘ এই নদীপথ পাড়ি দেন। তার উপর ঘাট ইজারাদারদের বিরুদ্ধে রয়েছে জোর করে বেশি ভাড়া আদায়ের অভিযোগ। বালাসীঘাট, ফুটানীবাজার ঘাট দুইটা টার্মিনাল বানাইছে, কত কোটি টাকা নষ্ট হয়েছে, কোনো উপকারে আসে নাই। এটা না করে যদি একটা ব্রিজের ব্যবস্থা করে দিত, আমাদের এখানে আসা বসে থাকতে হতো না। আমরা জীবনের ঝুঁকি নিয়ে যাওয়া আসা করতেছি, এদিকে কেউ নজর রাখবে না। আসলে আমরা উত্তরবঙ্গের মানুষ, সবসময় অবহেলিতই আছি। বাচ্চা কাচ্চা নিয়ে আসতে সমস্যা, রিস্ক হইতেছে। তবে যাত্রী পারাপারে অধিক ভাড়া আদায়ের বিষয়টি অস্বীকার করেছে ঘাট ইজারাদার কর্তৃপক্ষ। 3 বছর হলো এই ভাড়াটা 300 টাকাই। এই মাঝখানে ছাত্ররা এরা হিসাব 50 টাকা কমাইছিল, কমানোর পরে দেখা যায় বহুটা লস হয়। তারাই আবার 7 দিন কালেকশন করে আবার বলছে ঠিক আছে আমরা উঠান। বিগত 30 বছর যাবৎ আব্দুল করিম দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ নৌঘাটে দোকান করে সংসার চালাচ্ছেন। এই নৌঘাট হয়ে আগে উত্তরাঞ্চলের 8 থেকে 10টি জেলার মানুষ যাতায়াত করত। বর্তমানে যাত্রী পারাপার অনেক কমে গেছে, ফলে তার মতো অন্য দোকানীদের ব্যবসায়ও পড়েছে ভাটা। 300 টাকা ভাড়া দিয়ে একটা যাত্রী যাওয়ার ধরে তারও খুব জুলুমের সাথে যায়। এখন অর্ধেক যাত্রী হয়ে গেছে, এখন তাতে ব্যবসা আমাদের অনেক কমে গেছে। নাগরিক অধিকার কর্মীরা বলছেন, রাস্তা চওড়া না করে অপরিকল্পিতভাবে নদী ড্রেজিং করায় এই প্রকল্প কোনো কাজেই আসছে না। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, নাব্যতা সংকটে মুখ থুবড়ে পড়েছে প্রকল্পটি। কর্মকর্তারা যদি পরিকল্পিতভাবে নদী ড্রেজিং করতেন এবং পরিকল্পিতভাবে যদি বাহাদুরাবাদ ঘাট থেকে যে রোডটি দেওয়ানগঞ্জ পর্যন্ত সেটি বড় করা হতো, প্রশস্ত করা হতো, তাহলে এই রুটে বহু মানুষ যাতায়াত করতো এবং লাভজনক হতো। বিভিন্ন মিটিংয়ে সেগুলো যে জেলার যে সমন্বয় সভায় আছে বা আমরা বিভিন্ন ফোরামে যে মাপের ফোরামের মাধ্যমে সরকারকে অবহিত করা যায়, এগুলো আমরা বিভিন্ন পর্যায়ে বলেছি। পাশাপাশি আমরা আবারও চিঠি লিখব যাতে নদীর নাব্যতা ফিরিয়ে এনে সেটার যে ড্রেজিং করে হয়তো বা যে আমাদের যে ফেরিগুলো যেন চলাচল করতে পারে। অচল ফেরিঘাট টার্মিনালটি সচল করতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই আশা জামালপুরবাসী। এখন জামালপুর। সরবরাহ বাড়ায় রাজধানীর কাঁচা বাজারে কমেছে সবজির দাম।
আর এতে করে স্বস্তি ফিরেছে নগর জীবনে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সহকর্মী তানজিম শাফিন আছেন এই মুহূর্তে মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারে। শাফিন, আমি দেখতে পাচ্ছি যে আপনার চারপাশে শীতকালীন যে শাকসবজিগুলো, তো জানাবেন যে আসলে শীতকালীন শাকসবজির দাম কতটা কমেছে, আর পাশাপাশি টমেটোর দাম আজকের বাজারে আপনি কেমন দেখতে পাচ্ছেন? অনেক এবছরের শীতকালীন শাকসবজির সরবরাহ, যে মূল সরবরাহ সেটি বাজারে আসতে শুরু করেছে, অর্থাৎ মাঠের যেই সবজিগুলো ছিল সেগুলো এখন পুরোদমে বাজারজাতকরণ চলছে, যার ফলে আমরা দেখছি যে আজকের বাজারে সবজির দাম প্রকারভেদে 10 থেকে 15 টাকা পর্যন্ত কমেছে প্রায় সব সবজিতে। এছাড়া ক্রেতারা বলছিলেন যে এখনও এই দাম তাদের জন্য একটু বেশি, তবে তারা খুশি হয়েছেন এই বিষয়টিতে যে বাজারে সবজির সরবরাহ বাড়ছে এবং দাম কমে আসতে শুরু করেছে। আপনি জানতে চেয়েছেন টমেটোর দাম, বিশেষ করে টমেটোর দাম 150 টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে আজকে। এছাড়া অন্যান্য যেই সবজিগুলো রয়েছে সেগুলোতে বেশ দাম কমেছে। আমরা বেশিরভাগ শীতকালীন সবজির দাম কমতে দেখছি। ফুলকপি বাজারে দাম কমেছে বেশ, প্রতি পিস ফুলকপি, বেশ বড় আকারের ফুলকপি, এগুলো বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজি দরে। এছাড়া শীতের সবজি গাজরের সরবরাহ বেড়েছে বাজারে, গাজর প্রতি কেজি বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। এছাড়া আমরা দেখছি যে অন্যান্য সবজিগুলো রয়েছে, যেমন শিম রয়েছে, শিম প্রকারভেদে অনেক ধরনের রয়েছে, বাজারে অন্তত 5 থেকে 6 ধরনের শিম দেখা যাচ্ছে, যা 60 টাকা কেজি থেকে শুরু হয়ে 160 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া শসার দাম কিছুটা বাড়তি, 120 টাকা এখনো প্রতি কেজি শসার দাম। বেগুনের দামও কিছুটা বাড়তি রয়েছে, বেগুনের দাম 100 টাকা প্রতি কেজি দামে বেগুন বিক্রি হচ্ছে। তবে লাউ বা শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলো সরবরাহ বাড়ায় দাম কমে আসতে শুরু করেছে। আমরা দেখছি যে লাউয়ের দাম একেবারে ভালো মানের যে লাউগুলো রয়েছে সেগুলো প্রায় 70-80 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া আমরা যে অন্যান্য সবজিগুলো রয়েছে, যেমন পেঁপে রয়েছে, পেঁপে 50 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। ঢ্যাঁড়স বিশেষ করে সরবরাহ আজকে বাজারে বাড়তে শুরু করেছে, ব্যবসায়ীরা বলছেন যে আরও বাড়বে। ঢ্যাঁড়স 80 টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা দেখছিলাম যে শালগম রয়েছে, শালগম বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। অর্থাৎ শীতকালীন যে সবজিগুলো রয়েছে, ফুলকপি, বাঁধাকপি, পেঁপে, সব কিছুর সরবরাহ বাজারে বেড়েছে এবং দাম কিছুটা কমে আসতে শুরু করেছে। যেহেতু সকালবেলা একেবারে তাজা সবজিগুলো আসে বাজারে, তাই ক্রেতাদের ভিড় রয়েছে বাজারে প্রচণ্ড পরিমাণে। অনেকেই ছিল আমার কাছে মোহাম্মদপুর কাঁচা বাজার থেকে। রাজধানীর টাউন হল বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী তানজিম শাফিন। ফেনীতে ঊর্ধ্বগতির বাজারে স্বল্প আয়ের মানুষকে স্বস্তি দিতে চালু হয়েছে বিকল্প বাজার। সাপ্তাহিক এই বাজারে বিনা লাভে সবজি সহ বিভিন্ন নিত্যপণ্য বিক্রি করছে একটি সংগঠন। এ নিয়ে আরও জানাতে শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোলেমান ডালিম। ডালিম, এই যে ভিন্ন রকমের বাজার, একে ঘিরে ক্রেতা সাধারণের উৎসাহ কেমন দেখতে পাচ্ছেন, আর আয়োজকরা বা যে সংগঠন আয়োজন করেছে তাদেরই বা মতামত কি? সিন্ডিকেট করে কিন্তু বিক্রেতারা রয়েছেন, তারা কিন্তু বেশি দামে কিন্তু সবজি বিক্রি করছে, যার ফলশ্রুতিতে বাজার ক্রেতাদের মধ্যে এক ধরনের অস্বস্তি রয়েছে। সেই অস্বস্তি দূর করতেই কিন্তু ফেনীর কয়েকজন পেশাজীবী মূলত এই উদ্যোগটি নিয়েছে। তারা ফেনী শহরের শহীদ মিনার প্রাঙ্গণে সপ্তাহে একদিন নিত্যপণ্যের যে পণ্যগুলো রয়েছে সেগুলো কম দামে বিক্রি করার উদ্যোগ নিয়েছেন তারা। আমরা আজকে দেখেছি যে তারা বাজারে যেসব লাউ বিক্রি হচ্ছে আজকে বুঝি 60 থেকে 70 টাকা, সেই সব লাউ আজকে তারা এখানে বিক্রি করছে প্রতি পিস 50 টাকা, বোড়া বিক্রি করছে প্রতি কেজি 25 টাকা, ধনিয়া প্রতি মুঠি বিক্রি করছে 15 টাকা, চিচিঙ্গা প্রতি কেজি বিক্রি করছে 35 টাকা, ক্ষীরা প্রতি কেজি বিক্রি করছে 40 টাকা, পটল বিক্রি করছে 35 টাকা, বেগুন বিক্রি করছে 40 টাকা, ফুলকপি বিক্রি করছে 45 টাকা, সিম বিক্রি করছে 45 টাকা এবং মরিচ বিক্রি করছে প্রতি কেজি 60 টাকা। আমরা দেখেছি যে তাদের যে বাজারের যে দাম, এই দাম কিন্তু বাজারের সাথে 20 থেকে 25 টাকা কম, 20 থেকে 25 টাকা কম। বিক্রেতারা আমাদের জন্য কিন্তু তারা এই উদ্যোগটি নিয়েছেন। বাজারের সাথে তাদের প্রতিটি পণ্যের দামের পার্থক্য 15 থেকে 20 টাকা রয়েছে। এই ছিল ফেনী শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আমাদের কাছে নিত্যপণ্য বাজারের খবরের সর্বশেষ। সহকর্মী সোলেমান ডালিম যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন সবশেষ। হেমন্তের প্রথম সূর্য, সাথে কুয়াশা মাখা প্রকৃতি, সব মিলিয়ে মনোমুগ্ধকর সময়। প্রকৃতি ও জনজীবনে নানা বৈচিত্র্য নিয়ে আসে এই হেমন্ত। শীতের আগমনী বার্তা দেওয়ার পাশাপাশি যা গ্রামীণ জনপদকে করে তোলে কর্মচাঞ্চল্য। এই সময় নতুন ধান ঘরে তোলা, হরেক রকম ফল, ফসল আর
খেজুর গুড়ের ব্যবসা ঘিরে বাড়ে বরেন্দ্র এই অঞ্চলের কৃষকের ব্যস্ততা। আর বৈচিত্র্যময় এই ব্যবসায়িক কর্মকাণ্ড সমৃদ্ধ করে স্থানীয় অর্থনীতিকে। সজীব আহমেদের ক্যামেরায় মাসুম আক্তারের প্রতিবেদনে বিস্তারিত। রাতের আধার কাটিয়ে পূবাকাশে ভোরের সূর্য, হেমন্তের পাকা ধানের ডগার ফাঁকে উকি দেয় রাঙা আলো। তাতে ধীরে ধীরে ফিকে হয় অন্ধকার। তখনও কুয়াশার চাদরে ঢাকা উত্তরের জনপদ। ভোরের আলোয় বরেন্দ্রর মাঠে মাঠে তখন মুক্তদানার মতো জলজলে সোনারাঙা শিশির বিন্দু। কিছুক্ষণ যেতেই হেমন্তের শীতল প্রকৃতিতে ঘটে প্রাণের উপস্থিতি। ঠিক তখনই শিশির ভেজা ভরে কাস্তে কোদাল হাতে মাঠে নামে কৃষাণের দল। পাশেই লাঙল দিয়ে হাল চাষে ব্যস্ত বরেন্দ্রর চাষি। অগ্রহায়ণের এ সময়ে পরিপক্ক ফসল তোলার পাশাপাশি চলে নতুন আবাদের প্রস্তুতি। যখন যেটা সময় তখন সে সময়তে চাষাবাদ করে আমরা কৃষি মানুষ, সে আবাদ করি। ড্রাগন করি, তারপরে বোর আছে, তারপরে করলা, পটল, এভরিথিং আমরা আবাদ করি। ষড়ঋতুর বাংলায় হেমন্ত উৎসবের ঋতু। অগ্রহায়ণে নবান্ন, রোপা আমন ধান ঘরে তোলা ঘিরে তাই কৃষকের উচ্ছ্বাস। বেলা বাড়লে গ্রাম জুড়ে চলে পিঠা, পায়েস আর মিষ্টি খাওয়ার ধুম। আর দিন গড়িয়ে বিকেল হতেই খেজুরের গাছ ঘুরে রস সংগ্রহে বাড়ে গাছির ব্যস্ততা। বধুর দেশের চিঠি আসে খবর লইয়াই আমার তরে। দিগন্ত জোড়া মাঠ, তার এক পাশে পাকা ধানের গাদা আর অন্য পাশে খেজুর গাছের সারি। সেই পাকা ধান আর মিষ্টি রসের ঘ্রাণে তাই গাছির কণ্ঠে ওঠে আনন্দের সুর। ওরে আইতে যাইতে পথে পড়ে গভীর গহীন সমুদ্র। হেমন্তে পাকা ধান, নানা ফল ফসলের আবাদ আর খেজুর গুড় ঘিরে চাঙ্গা হয় বরেন্দ্র অঞ্চলের ব্যবসা বাণিজ্য। যাদের খেজুর গাছ আছে তারা বেশ অর্থকারী ফসল হিসেবে দেখে এবং খুব লাভজনক ব্যবসাটা। আর বর্তমান গুড়ের বাজার তো এখন ভালোই, 160, কিছুদিন আগে 220 টাকা গেল, 30 টাকা গেল। আমরা আশা করছি এই বছর 3 কোটি টাকার গুড় সরবরাহ করতে পারবো ইনশাআল্লাহ। অর্থনীতিবিদরা বলছেন, কৃষি নির্ভর অর্থনীতিতে হেমন্ত আসে আশীর্বাদ হয়ে। নবান্নের শস্য, পিঠাপুলি আর নানা অর্থনৈতিক কর্মকাণ্ড সমৃদ্ধ করে এ জনপদকে। শীত নতুন একটা ঋতুই নিয়ে আসে না, আমরা অর্থনৈতিকভাবে আমাদের কৃষকদের জন্য একটা নতুন সময় নিয়ে আসে। আমি বলবো যে সেই দিক থেকে শীত আমাদের জন্য একটা আশীর্বাদ হিসেবেই আসে আর কি। বছর শেষে মহাজনের ঋণ পরিশোধে কৃষকের হাসি আর সারা বছরের অন্নের জোগানো হয় এই সময়। বাংলার ঘরে ঘরে হেমন্ত তাই সুখ সমৃদ্ধিকাল। মাসুম আক্তার, এখন, রাজশাহী। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে নতুন আমন ধান উঠতে শুরু করলেও চড়া বাজারে। এছাড়াও ভারত থেকে আমদানির পর থেকে অপরিবর্তিত রয়েছে চালের দাম। সংশ্লিষ্টদের দাবি, মোকামে পর্যাপ্ত সরবরাহ না থাকায় চাহিদা মতো ধান কিনতে পারছেন না চালকল মালিকরা। তবে সরবরাহ স্বাভাবিক হলে চালের বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন তারা। আজিজুল সঞ্জয়ের প্রতিবেদনে বিস্তারিত। দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় মোকাম আশুগঞ্জে উঠতে শুরু করেছে নতুন মৌসুমের আমন ধান, যাতে গেল কয়েক মাসের তুলনায় বেড়েছে সরবরাহ। তবে তা এখনও চালকল মালিকদের চাহিদার চেয়ে কম হওয়ায় চড়া ধানের বাজার। মূলত জেলার 250 চালকলে ধানের যোগান দেয় আশুগঞ্জের মেঘনাপাড়ের এই মোকাম। প্রতিদিন কেনাবেচা হয় 5 থেকে 6 কোটি টাকার। মৌসুমে যা আরও বাড়ে। তবে গত বড় মৌসুম শেষ হওয়ার পর থেকে সরবরাহ কমে যাওয়ায় বাড়তে থাকে দাম। বর্তমানে প্রতিদিন 40 থেকে 50 হাজার মন ধান মোকামে উঠছে। তবে তা চাহিদার তুলনায় অর্ধেক হওয়ায় প্রতিমন বিয়ার 28 1650 টাকা, বিয়ার 29 1570 ও মোটা জাতের ধান বিক্রি হচ্ছে 1370 টাকায়। এই সপ্তাহে নতুন ধান, আমন ধান আসতেছে, তো এই হিসাবে আশা করা যায় ধানের দর কমার সম্ভাবনা আছে। ধান আমদানিতে বেশি হবে, আস্তে আস্তে ধানের সংকটটা কমে যাব,
কমার বাজারটা একটু নিয়ন্ত্রণে আসবে বা কমার সম্ভাবনা আছে। চালকল মালিকরা বলছেন, ধানের বাজার নিয়ন্ত্রণে না এলে এবারের আমন মৌসুমে সরকারের চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জন হবে না। নতুন ধানের যে যে সরবরাহ, সেই সরবরাহ অনুপাতে দামটা অনেক বেশি, সেই জন্য আমাদের কোনোভাবেই পড়তা হচ্ছে না। ইন্ডিয়ান এলসি আসছে, আমরা ধারণা করছিলাম আমরা পড়তা হবে, সেটাও হচ্ছে না। আমরা যে সরকারকে চাল দেব সেটা নিয়ে আমরা সরকারকে কিভাবে চালটা দেবো সেটা নিয়ে সন্দিহান, কারণ গভর্নমেন্ট আমাদের যে রেট দিছে সেই রেট 47 টাকা, আর আমাদের পড়তা হচ্ছে 49 থেকে 50 টাকা। আশুগঞ্জ থেকে প্রতিদিন অন্তত 10 কোটি টাকার চাল ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েল সেই চুক্তি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যুদ্ধবিরতি কার্যকরের পরদিনই লেবানন ইসরায়েল সীমান্তে দুই পক্ষেই পাল্টাপাল্টি হামলা করেছে। দক্ষিণ সীমান্তে বসবাস করা লেবাননের সাধারণ মানুষ নিজেদের শহরে ফিরেছেন ঠিকই, কিন্তু প্রবেশ করতে পারছেন না নিজ বাড়িতে। এদিকে লেবাননে ইসরায়েলের সেনা অভিযান বন্ধ হলেও গাজায় তা এখনও চালু রয়েছে। বিশেষ করে উত্তর আর দক্ষিণে সমানে বোমা হামলা হচ্ছে, ট্যাঙ্ক প্রবেশ করছে। উপত্যকায় একদিনেই প্রাণ গেছে 42 জনের। ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইয়েমেনে চলছে বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের থ্যাঙ্কস গিভিং ডেতে বিক্ষোভ করছেন ফিলিস্তিনের সমর্থকরা। চলতি মাসে রাশিয়ার দ্বিতীয় ভয়াবহ হামলায় ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। ইউক্রেনের জ্বালানি খাতে ভয়াবহ হামলায় সারা দেশের বিভিন্ন স্থান এভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, পশ্চিমা আতাকাস মিসাইল দিয়ে রুশ ভূখণ্ডে হামলার জবাব দেয়া হচ্ছে কিয়েভকে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, রাশিয়ার এই হামলা নজিরবিহীন। ইউক্রেনের বিভিন্ন শহরে এক রাতেই 200 ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, এই যুদ্ধ রাশিয়া থামাতে চায় না, যে কারণে নতুন নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অবশেষে প্রথমবার ফেডারেশনগুলোর কমিটিতে এসেছে শিক্ষার্থী প্রতিনিধি। দেশের পট পরিবর্তনের পর আগের কমিটিগুলো ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটির 4টি ফেডারেশনের শিক্ষার্থী প্রতিনিধি নিয়োগ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। নবনিযুক্ত এইসব প্রতিনিধির চাওয়া রাজধানীর গণ্ডি পেরিয়ে বাইরে খেলা ছড়িয়ে দেওয়ার জন্য। ওয়াসিল হক পান্থর প্রতিবেদন দেখবেন বাকিটা। দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশন যেন কয়েকজন সংগঠকের হাতের মুঠোয় বন্দী। বছরের পর বছর ধরে পদ আঁকড়েছিলেন কিছু সংগঠক, ফলে অনেকটাই স্থবির হয়ে পড়ে ফেডারেশনগুলো। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্রীড়াঙ্গনেও পরিবর্তনের ছোঁয়া লাগে। তারই অংশ হিসেবে শুরুতেই সার্চ কমিটি গঠন করা হয়। তাদের পরামর্শ অনুযায়ী ভেঙে দেয়া হয় পুরনো কমিটিগুলো, দায়িত্ব দেয়া হয় অ্যাডহক কমিটিকে। আর সেখানেও নতুনত্বের ছোঁয়া। প্রথমবার ফেডারেশনগুলোর কমিটিতে এসেছেন শিক্ষার্থী প্রতিনিধি। প্রথম দফায় 9টি ফেডারেশনের কমিটি নিয়োগ দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। তার মধ্যে ব্রিজ, বাস্কেটবল, টেনিস ও অ্যাথলেটিক্স ফেডারেশনে এসেছেন শিক্ষার্থী প্রতিনিধি। জাতীয় দলের জার্সি গায়ে বাস্কেটবল কোর্ট মাতিয়েছেন অনিরুদ্ধ বর্ণ। এখনও খেলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলে। এবার তার কাঁধে চেপেছে ফেডারেশনের দায়িত্বও। বর্তমানে জিনিসটা আমি খুব এনজয় করছি, কারণ আমার আগে থেকে প্ল্যান ছিল আমি ক্রীড়াক্ষেত্রেই থাকবো। তো চেয়েছিলাম দীর্ঘদিন আমি পেশাদারভাবে খেলেই যাব, বাট খুব তাড়াতাড়ি এই সুযোগটা আসছে, তো চেষ্টা করব এটা ভালো কিছু করার। দেশের ক্রীড়াঙ্গনে অপরিচিত হলেও পুরনো খেলা ব্রিজ। কার্ড দিয়ে খেলা হয় বলে অনেক নেতিবাচক ধারণা থাকলেও এই খেলার বিশ্বকাপে অংশগ্রহণ করেছে বাংলাদেশ। এই ফেডারেশনের প্রতিনিধি হিসেবে এসেছেন বুয়েট শিক্ষার্থী মাহমুদুল হাসান সুমন। জুলাই পরবর্তী প্রেক্ষাপটে যে কোনো জায়গাতেই শিক্ষার্থীদের যে একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা লক্ষ্য করছি, এটা আমরাকে সাধুবাদ জানাই। এবং ব্রিজে আমি শিক্ষার্থী প্রতিনিধি হিসাবে চেষ্টা করব যাতে বিভিন্ন ভার্সিটিগুলোতে, পাবলিক ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, মেডিকেল কলেজগুলোতে এই ব্রিজ খেলাটা বা ডুপ্লিকেট ব্রিজটাকে আরও কীভাবে সম্প্রসারণ করা যায়। ইনডোর গেমস হওয়ায় দুটি ডিসিপ্লিনই নির্দিষ্ট গণ্ডিতে বন্দী। তবে দুই তরুণের কণ্ঠেই খেলাগুলোকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য। ঢাকায়, চিটাগংয়ে, রাজশাহীতে, খুলনায়
এরা হাতে গোনা আপনার কয়েকটা বিভাগীয় জেলা যারা আছে এখানে যারা একটু শখ করে থাকে বা পছন্দ করে খেলাটাকে তারাই নর্মালি খেলে থাকে। বাট আমার নেক্সট যে টার্গেটটা থাকবে সেই নেক্সট টার্গেটটা হচ্ছে জিনিসটাকে এই খেলাটার মধ্যে আরও পেশাদারিত্ব নিয়ে আসা। ব্রিজে আসলে বিভিন্ন জেনারেশন বেসিসে প্লেয়ারগুলা ব্রিজ ফেডারেশনে আসেন বা ডুপ্লিকেট ব্রিজ খেলেন। সেক্ষেত্রে 2014-15 পরবর্তীতে ব্রিজে একদমই এই যে নতুন যে প্লেয়ারগুলা স্পেশালি ভার্সিটি কেন্দ্রিক যেই প্লেয়ারগুলো আসতেন সেই আসার ফ্লোটা একদম কমে গিয়েছে। তা আমাদের চেষ্টা থাকবে যে ব্রিজটাকে আরও বেশি শিক্ষার্থী কীভাবে সম্পৃক্ত করা যায় সেই ব্যাপারে আমাদের বিশেষ গুরুত্ব থাকবে। শিক্ষার্থীদের হাত ধরেই উঠছে নতুন বাংলাদেশের ঝান্ডা। ক্রীড়াঙ্গনে তারা কেমন ভূমিকা রাখবেন তা সময় বলে দিবে। উন্নত কান্ট্রিগুলোতে কিন্তু সিম্পল ব্যাপার, কিন্তু আমাদের ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। অনলাইনে রিটার্ন জমা বাড়ায় আশাবাদী কর কর্মকর্তারা। 1 মাস সময় পাওয়ায় নভেম্বরের শেষে কমেছে চাপ। ঢাকায় পাবলিক টয়লেটের সংকটের ঝুঁকিতে জনস্বাস্থ্য, টাকা দিয়ে পরিচালনার মডেলেও পরিবর্তন আনার দাবি। অপরিকল্পিত রেজিংয়ে 2.5 বছরেও চালু হয়নি জামালপুরের ফেরিঘাট টার্মিনাল। দুর্ভোগ লাঘবে সচলের দাবি। দেশের ক্রীড়াঙ্গনে রাজনৈতিক পরিবর্তনের ছোঁয়া। ফেডারেশনের কমিটিতে শিক্ষার্থী প্রতিনিধি, খেলাকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার আশা। শেষ করছি এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। এছাড়াও ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।